আছে উনার ওই 1 টাকায় 1.5 টাকা, 100 টাকায় 33 টাকা বছরে লাভ নেওয়ার একটা যোগ্যতা উনার আছে বলে মনে হয়। একটা এনজিও, একটা গ্রামীণ ব্যাংক করার যোগ্যতা আছে, কিন্তু রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা উনার নাই। ফজলুর রহমান ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফজলুর রহমান ভাই, এই একটা বিপ্লবের মতো, গণ অভ্যুত্থানের মতো হয়ে গেল, হাসিনা সরকার দেশ ছেড়ে পালালো, তারপর প্রায় 9 মাস হয়ে গেল, 9 মাসের বেশি হয়ে গেল। এই সময় এসে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা একটা রাজনৈতিক একটা দোলাচলের মধ্যে চলে এসেছি? এতদিন যে প্রত্যাশা নিয়ে আমরা সবাই চিন্তা করেছি, দেশের মানুষ চিন্তা করেছে, সেক্ষেত্রে এই প্রথম যেন একটা বড় ধরনের ঝাঁকুনির মুখে এসে পড়েছি। এ কথাটা আমি বললাম এ কারণে যে আমরা বড় আশা করে, যার উপর ভরসা করে একটা দায়িত্ব দিয়েছিলাম, তিনি যখন হঠাৎ করে অভিমান মিশ্রিত কণ্ঠে বলেন, অভিমান মিশ্রিত কণ্ঠে জানান দেন যে তিনি পদত্যাগ করতে চান, তো এটা কি কোনো আমাদের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়? এবং আজকে সর্বশেষ জানলাম উনি নাকি পদত্যাগ করছেন না। তো করছেন না কিন্তু করতে চাচ্ছেন, এই দুটেই বা রাজনীতির বিবেচনা আপনার কাছে কেমন লাগে? আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে আপনি আপনার যে অবস্থান থেকে আমাকে প্রশ্নটা করছেন, আমাকে যে সুযোগটা দিচ্ছেন আজকের বাংলাদেশ এবং তার সরকার এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলার, সেই কারণে আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। মানুষকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। দেখেন, আমার কাছে এখন যে ব্যাপারটা চলছে বাংলাদেশে বর্তমান, এটা আমার কাছে খুব কনস্পিরেটরিয়াল মনে হচ্ছে, খুব ষড়যন্ত্রমূলক ঘটনা প্রবাহ চলছে বলে আমার মনে হচ্ছে। এবং সেই ষড়যন্ত্রের উৎপত্তিটা হয়েছে বর্তমান সরকারের মাধ্যমে। তাদের যে অবস্থান, সেই অবস্থানটা হল তার একটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দিষ্ট কিছু কাজ থাকে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে এত সব ব্যাপারে তাদের হস্তকে প্রসারিত করছে, তাদের ক্ষমতাকে বিকশিত করতে চাচ্ছে, যা একটা নির্বাচিত সরকার 5 বছরের জন্য আসলেও করতে পারে না। এবং তারা এটা মনেই করতেছে না যে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের মূল দায়িত্ব হলো একটা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে তারা চলে যাবে। এবং খুবই প্রথম মনে হইতো যে না বুঝে করতেছে, তারপরে মনে হইতো যে তারা এই স্বার্থপরের মতো করতেছে, নির্লজ্জের মতো করতেছে। এখন মনে হয় তারা ঔদ্ধত্যপূর্ণভাবে সবগুলা কাজ করতেছে। তাদের পিছনে কে বা কারা আছে জানি না, তবে তারা ইউনূস সাহেবের সরকারটা চালায় মূলত বিদেশিরা। তার ভিতরে যারা উপদেষ্টাদের অনেকেই আছেন বা যারা তার সাথে যারা সহকর্মী আছেন, তাদের প্রায় সবাই বিদেশি নাগরিক। আর মূল উপদেষ্টা যারা, তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না, এর হলে হোয়াট ইজ দিস মানুষ, কিছু কিছু মানুষ 2-3 জন বাদে। আর উপদেষ্টা মণ্ডলীতে যে ছাত্রদের প্রতিনিধি যে 2 জন আছে, এদেরকে আমি কি বলবো, এরাই বরং আমার কাছে মনে হয় এই দেশটা যদি ধ্বংসের দিকে এগিয়ে যায়, প্রধানত এইসব বাচ্চা ছেলেপেলেদেরকে গুরুত্ব দেওয়ার কারণে। এবং কোথায় যেন কি কারণে একটা ষড়যন্ত্র হয়েছিল 5ই আগস্টের আগে, সেই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আজকে দেশটা যে জায়গাতে যাচ্ছে, এই 2টা ছেলে এর জন্য বেশিরভাগ দায়ী হবে। একজন হলো মাহফুজ আলম, আর একজন হলো সজীব ভুঁইয়া। দেখেন, ওই যে ইশাক নামক একজন যুবনেতা বিএনপির, জনাব সাদেক হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা ছিলেন, বিএনপির মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন,
অনেক ত্যাগী নেতা, তার ছেলে আদালত বলছে, হাইয়েস্ট আদালত বলছে তাকে শপথ পড়াও। যদিও আমি মামলাটা করছি না, কিন্তু যারা মামলাটা করছে দেখতে পাচ্ছি যে আদালতের রায় মেনে তাকে শপথ পড়ালে এমন কি বাংলাদেশ সে একদম মানে অশুদ্ধ হয়ে যেত যে না, এই বাংলাদেশ আর থাকবে না, তাকে যদি দক্ষিণ সিটি মেয়র হিসাবে শপথ নেওয়ানো হয়। এহেন একটা অবস্থার মধ্যে ঈর্ষাত্মক প্রমাণ করলো যে শুধু সে ঢাকা দক্ষিণের নেতা না, সে ইচ্ছা করলে ইউনূস সাহেবকে 7 দিন ঘরে আটকায় রাখতে পারে এবং মিলিটারি না আসলে পরে উনি আর ঘর থেকে বের হতে পারবেন না, বা উনার সরকার কোনো কাজকর্ম করতে পারবে না, ঢাকা শহর বন্ধ হয়ে যাবে, বিএনপি লাগবে না। ইশাক সমর্থক গোষ্ঠী এই ব্যাপারে যথেষ্ট। এখানে তারা ওই যে ছেলেটা কি নাম কি সরকার, ওই যে স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভুইয়া, এইসব ছেলে পেলেরা এই কেরানির চাকরি করার জন্য দরখাস্ত করলে পাইতো কিনা সন্দেহ। এরা আজকে মন্ত্রী হয়ে বসে আছে। হায়রে দেশ! এইসব ছেলে পেলেরা তার নিজের এলাকা মুরাদনগর, যাদের সাথে ঝগড়া করে, যেদিন তার ক্ষমতা থাকবে না ওদিনও বাড়িতে যেতে পারবে না মাকে দেখার জন্য। আমি কথাটা সব সময় বলি, এইসব ছেলে পেলেরা এই দেশটার মধ্যে সমস্ত গন্ডগোল সৃষ্টি করতেছে। আর ইউনূস সাহেব এমন একজন মানুষ, আমি বুঝতে পারতেছি না ইউনূস সাহেব 85 বছরের মানুষ, আসলে কি উনার সুস্থতা আছে কিনা, আসলে কি উনার সুস্থতা, শারীরিক সুস্থতা আছে কিনা। সমস্ত লোককে উনি অ্যাভয়েড করেন, শুধু মাথার উপরে তুলে নাচেন ওই 2-3টা ছেলে, একটা নাহিদ ইসলাম, একটা সার্জিস আলম, একটা হাসনা, তার ওই যে 2টা মন্ত্রী, এই 5-7টা ছেলেকে নিয়ে মনে করতেছেন বাংলাদেশকে উনি কন্ট্রোল করবেন। এটা আর হইল তার ওই যে ভিতরের যে ষড়যন্ত্রকারী উপদেষ্টারা, যাদের ইতিহাস, অনেকেরই ইতিহাস এত কুৎসিত, যাদের অনেকেরই ইতিহাস এত কুৎসিত, এই বাংলাদেশটা স্বাধীন করা ঠিক হয় নাই। এদের মতো কুৎসিত চরিত্রের লোকেরা আইসা এখানে এত বড় বড় পদ দখল করে যদি বলে কেমনে কুৎসিত, আমি কিন্তু বলবো, আমি বলতে কাউকে ভয় পাই না, কিন্তু আজকে বললাম না। তারা যদি মানে এখান থেকে সইরা পড়ে বলবে না মানুষ, কিন্তু সইরা না পড়লে কুৎসিত ব্যাপারগুলা কিন্তু বাংলাদেশে বের হবে। এখন কিন্তু সবাই জানে কে মার্ডার কেসের আসামি ছিল, কে ধর্ষণ কেসের আসামি ছিল, কারা এই দেশের সমস্ত কিছু দখল করে বসছে। এই জায়গাগুলো কিন্তু আসবে এবং এই দেশে কিন্তু সমটু রুল হইতে পারে হাইকোর্ট থেকে। তাই আমি তাদেরকে বলবো, ইউনূস সাহেবকে বলবো, এইসব কুৎসিত লোকদেরকে এইখান থেকে সরান। আপনি নিশ্চয়ই জানেন কাদের নামে ধর্ষণ কেস আছে, কাদের নামে হত্যা মামলা আছে, কারা বিদেশে গিয়া বিয়া নামে নাগরিক হইছে, বাংলা নাম পাইয়া ইংরেজি নামে হইছে, তাদের উপরে আবার আপনি আমার দেশের সার্বভৌমত্বের দায়িত্ব দিয়ে দিচ্ছেন। আমি তাই আজকে আপনাকে বলতে চাই খুব ক্লিয়ার কথা, ইউনূস সাহেব যা করতেছে আমি ইউনূস সাহেবের কাছ থেকে এটা আশা করিনি। জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সুসন্তান, উনি নোবেল পাইছেন, কিন্তু উনাকে আমার মনে হয় না উনি রাজনীতির কোনো প্লেয়ার বা রাজনীতি সম্পর্কে উনার কোনো বাস্তব জ্ঞান আছে। উনার ওই 1 টাকায় 1.5 টাকা, 100 টাকায় 33 টাকা বছরে লাভ নেওয়ার একটা যোগ্যতা উনার আছে বলে মনে হয়। একটা এনজিও, একটা গ্রামীণ ব্যাংক করার যোগ্যতা আছে, কিন্তু রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা উনার নাই। একটা কথা বলি, আপনি যে কথাটা বললেন শুরুতেই, যে এই সরকারের প্রধান দায়িত্ব ছিল যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত লোকজনের হাতে ক্ষমতা হস্তান্তর করা, এটাগুলো তারা সবচেয়ে ভালো করত। কিন্তু আপনি যে শুনেছেন নিশ্চয়ই, গতকালকে একজন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি বলেছেন যে কেবল নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি, ওনাদের নাকি আরো দায়িত্ব আছে, বিচার সম্পন্ন করা, সংস্কার করা, এগুলো আরো অনেক দায়িত্ব আছে। এই ওনার এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? উনি একজন নারী, সম্মানিত ভদ্র মহিলা। উনি যদি পুরুষ হইতো আমি কিন্তু ওনার সম্পর্কে অনেক সত্য কথা বলতাম। আগেও আপনার কাছে বলছি, সেই সত্য কথাটা ওনার সঙ্গে খারাপ কিছু বলি না, কারণ ওনার জন্মটা হয়েছে একটা দালাল পরিবারে, একটা স্বাধীনতা বিরোধী পরিবারে। ওনার এই দেশ সম্পর্কে ওনার কোনো ধরনের মায়া মমতা নাই।
কারণ ওনার আব্বা বা ওনার বাবা ওনারা জঘন্যতম রোল প্লে করছে মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জে। কাজে এই দেশটা রইল কি রইল না, এইটা তাদের কাছে কোনো ব্যাপার না। উনি তো এটাকে নিয়ে মজা করতেছে, দেশটাকে নিয়ে। উনি যে ধরনের কথা বলে যে উনি এই কারণে উনারে কে আনছে, উনি এনজিও করা ছাড়া আর কিছু মানুষের পায়রবি করা ছাড়া ওনার জীবনে কি যোগ্যতা আছে? ওই পুরস্কার পাইছে, এইসব পুরস্কার এগুলা কিভাবে পায় এগুলা মানুষ জানে। ওই দেশি বিদেশি পুরস্কার পায় ফেলছে, কি করছে উনি দেশের জন্য? এবং আমি খুব ক্লিয়ারলি বলি, উনাকে কিন্তু এত ছোট মাপের মানুষ, ওনারা এত ছোট মাপের মানুষ। পলিটিক্সের কন্টেস্টে আমি বলছি, রাজনীতির কন্টেস্টে। ওনার বাড়ি হবিগঞ্জে, অনেকে 2% ভোট পাওয়া ওনার জন্য খুব কঠিন। কোনোদিন মানুষের কোনো সমস্যা বা তার সমাধানের মধ্যে ছিল না। কিন্তু ওনার মতো একজন মহিলা যে আবারও বলছে, আবার আমি বলতে পারি, রাজাকারের সন্তানেরা এইভাবেই কথা বলে। এবং উনি চলে যাবে কিন্তু দেশ ছেড়ে। দি ডে ইজ কামিং, সময় আসতেছে এইসব কথা বলার অপরাধে। এবং উনি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যে ষড়যন্ত্রের খেলার মধ্যে ঢুকেছিল বা ঢুকে আছে এখনো, উনি কিন্তু এই দেশে থাকবে না। কারণ উনি তো ইংল্যান্ডের নাগরিক। আমি পত্রিকাতে দেখলাম উনিও দ্বৈত নাগরিক, উনি চলে যাবে। কাজে ওনারা কি কইল না কইল, তবে এইগুলা নিজেদের কাছে খুব অপমানিত বোধ করি আমরা যারা এই দেশটা সৃষ্টি করছিলাম। এইসব ভদ্র মহিলারা যখন এইসব কথা বলে, তো ওই সুযোগের সুবাদে তখন নিজেকে খুব ছোট মনে হয়।